ঘাটালের মানুষের সমস্যার সুরাহা হবে বলেই মনে করা হচ্ছে, কারণ ঘাটার মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়ে গেছে। আরও এক ধাপে ধাপে কাজ হচ্ছে, যেমন পাম্প নির্মাণ, জমি পেতেই পাম্প নির্মাণ শুরু হয়েছে। এখানে প্রশাসনের কর্তা ব্যক্তিরা তারা কৃষকদের সঙ্গে এবং তার সঙ্গে জমিদাতাদের সঙ্গে বৈঠক করলেন। পাম্প হাউস নির্মাণ, রাজ্য বাজেটে মাস্টার প্ল্যানের জন্য ইতিমধ্যেই 500 কোটি টাকা বরাদ্দ হয়েছিল, আপনারা জানেন। সুকান্তর সাথে কথা বলবো। সুকান্ত, কতটা এগোলো পাম্প হাউস নির্মাণ হলো, কতটা এগোলো বলে মনে করা হচ্ছে সুকান্ত? একদমই দেখো নরেন্দা, যে 500 কোটি টাকা বরাদ্দের পরই কিন্তু প্রথমে আমরা দেখিয়েছিলাম কয়েকদিন আগে যে ঘাটালের 5টি সুইলিশ গেট নির্মাণের কাজ শুরু হয়েছে। তারপরে কিন্তু আবার দ্বিতীয় ধাপ, এইটাই ঘাটালে প্রায় 2টি এলাকায়, অর্থাৎ ঘাটাল পৌরসভার 9 নম্বর ওয়ার্ড শ্রীরামপুর এলাকায় এবং ঘাটাল পৌরসভার 3 নম্বর ওয়ার্ড কৃষ্ণনগর এলাকায় 2টি পাম্প হাউস নির্মাণ করা হবে এবং যার জন্য প্রায় 4 একর জায়গা লাগবে। সেই জন্য কৃষ্ণনগর এলাকায় প্রশাসনিক আধিকারিকরা, অর্থাৎ ঘাটালের মহকুমা শাসক, সেচ দপ্তরের আধিকারিক সহ এলাকার কৃষক এবং এলাকার মানুষকে নিয়ে একটা বৈঠক হয় এবং সেই বৈঠকে এলাকার মানুষ তারা কিন্তু জমি দিতে ইচ্ছুক। তারা তাদের মানে জমি দেওয়ার অঙ্গীকারপত্রে সই করে দিয়েছেন। এর ফলেই বলা যায় যে আরও এক ধাপ এগোল ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের কাজ। কারণ ঘাটালের এই 2টি পাম্প হাউস নির্মাণের পর বর্ষায় যে জল জমে থাকে সেই জল কিন্তু দ্রুত বের করে দেওয়া সম্ভব হবে। অয়নদা, বেশ, একটা পাম্প হাউস হবে মাস্টার প্ল্যানের সঙ্গে যুক্ত। সেই পাম্প হাউস এই জায়গাতে বসবে, সেই জায়গার চাষিদের সঙ্গে বা জমিদাতাদের সঙ্গে বসা হয়েছিল। সেখানে 20 জন ইচ্ছুক জমিদাতা স্বাক্ষর করেছেন, প্রাথমিক সম্মতি জানিয়েছেন এবং নোটিফিকেশন হলেই আসতে আমরা যেন ওই পাম্প হাউসটা করতে পারি সেই চেষ্টা আমরা করবো জমি কেনার পর। জানালেন যে আমরা মাস্টার প্ল্যানের জন্য আমাদের যে ল্যান্ড নেবে আমাদের উপযুক্ত ভ্যালুয়েশন অনুযায়ী আমাদের ওরা ক্ষতিপূরণ আমি সম্মতিটা দিয়েছি দেওয়ার জন্য। মাস্টার প্ল্যান হোক আমি চাই মনে প্ল্যানে। বেআইনি অবৈধ কাজ আমরা প্রত্যেক দিন তুলে ধরি। নয়নজুলি বোঝানো, সেটাও আমরা তুলে ধরি। কিরকম ভাবে নয়নজুলি বোঝানো? মহিষাদলে এই যে দোকান ঘর আগে থেকেই করা ছিল, দোকান ঘরের আড়ালে এই যে নয়নজুলি, সেটা আস্তে আস্তে বুঝিয়ে আরো নির্মাণ বাড়ানো হচ্ছে। মহিষাদলে এই সরকারি জমি নয়নজুলি, মহিষাদলের সিনেমা মোড়, দেখুন স্থানীয়রা কি অভিযোগ করছেন। মহিষাদলের সিনেমা মোড় চত্বরে যেসব হোটেল বা মুদি দোকান আছে, পেছনটা বাড়িয়ে নয়নজলি ভরিয়ে বড় বড় ইমারত টাইপের তুলছে, দেওয়াল তুলছে এবং জলাজমিগুলো ভরি দিচ্ছে। মহিষাদলের যারা বলকে যারা আছে সমিতি, তারাতে দেখা দরকার যে এগুলো হচ্ছে কেন, কি কারণ হচ্ছে, যে জল নিকাশি ভবিষ্যৎ নিয়ে কি হবে। অনেক যাবতীয় দরকার পুকুর পাড়টাকে পুরো ওরা শেষ করে দিয়েছে, পুরো একদম নোংরা করে রেখে দিয়েছে। সরাসরি চলে যাবো সুজিতের কাছে। সুজিত, হলদিয়া মেচেদা রাজ্য সড়কের পাশে খুল্লা এইভাবে কি করে সাহস পাচ্ছে? খুল্লা, কিন্তু সেখানে লোকচক্ষুর আড়াল করতে পেছনটা বাড়ানো হচ্ছে। আসলে সামনে আর জায়গা নেই, সরকারি রাজ্য সড়ক, সেখানে আর জায়গা নেই। সেখানেও সড়ক পর্যন্ত বেশিরভাগ দোকানদার দেখছি এগিয়ে নিয়েছে তার দোকান। তারপর কি করবেন? পেছনে জলাশয়, গুরুত্বপূর্ণ একটি জলাশয়, কয়েক বিঘা জলাশয় যেটা সরকারি, সেখানে একেবারে অয়ন দেখো ছবিতে দেখা যাবে যে কনস্ট্রাকশন চলছে, অবাধে চলছে, অবৈধভাবে চলছে। রাজ্য সরকার যখন বারবার উদ্যোগ নিচ্ছে সুজিত, যে সরকারি জমি যাতে বেদখল না হয়ে যায়, সেই সময় কি করে হচ্ছে? কারা, কেন প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না? প্রশাসনের নাকের ডগায় বললেও কম বলা হয়। থানা থেকে হ্যান্ডশেকিং দূরত্বে সেখানেও চলছে নির্মাণ, ভিডিও অফিসও আছে কাছে এবং মানুষ দেখছেন, মানুষ সরব হচ্ছেন। অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন, সাফাই দিচ্ছেন ব্লক প্রশাসন। এটা কোনো কথা হলো? অভিযোগটা পাবেন, তারপরে কাজ হবে। দেখা যাচ্ছে, আমরা ছবি তুলছি, মানুষ বলছে, মানুষ ক্ষোভ জানাচ্ছেন আমাদের কাছে অয়ন, এবং আমরা দেখাচ্ছি। এখন দেখার যে টনক নড়ে কিনা, একেবারে আমরা দেখাবো, তারপরে ব্যবস্থা হয়তো বা নেবে প্রশাসন, এই আশ্বাস ভরসা অন্তত প্রশাসনের ওপর আমাদের আছে। দেখা যাক। একটা দুটো কমপ্লেন পড়েছিল, সঙ্গে সঙ্গে আমরা স্টেপ নিয়েছি, পিডব্লিউডিকেও জানানো হয়েছে এবং তারাও সঙ্গে সঙ্গে স্টেপও নিয়েছে, এমনকি ভাঙার নজিরও আছে তারা দখল করে তারা করার জন্য। এই মুহূর্তে আমাদের কাছে সেভাবে কোনো কমপ্লেন জমা নেই। এটা অনুচিত কাজ, বেআইনি কাজ। আমাদের কমপ্লেন যদি জমা পড়ে আমি নিঃসন্দেহে দেখবো ওটা।
যাতে না হয় সেই ব্যবস্থাপনা করা হবে। ঈদের দিনে কিষানগঞ্জে ধুন্ধুমার দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। দেখুন ধুন্ধুমার, কারা প্রার্থনা আগে করবেন সেই নিয়ে ধুন্ধুমার হয়ে উঠল বিহার বাংলা সীমানা লাগোয়া এলাকা। দেখুন সেই ছবি। এই মুহূর্তে যে ছবি দেখছেন তা হচ্ছে কিষানগঞ্জের রতনপুরে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। ঈদের দিনে প্রার্থনা আগে কারা করবেন তা নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ, ধুন্ধুমার। কথা বলবো প্রতিনিধি চঞ্চলের সঙ্গে। চঞ্চল, কখন ঘটেছে, কি ঘটেছে, কি অবস্থা? দেখো মহেন্দ্র, তোমাকে জানিয়ে রাখি যে বিহারের রতনপুর যে এলাকা রয়েছে সেটি বিহার বাংলা সীমান্তের বিহারের মধ্যেই পড়ে এবং এখানে যেটা জানা গেছে যে ইসলামপুর থানার গুঞ্জিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার কিছু মানুষ তারা কিন্তু এই কাছে নামাজ পড়েন। রতনপুর যে ঈদগাহ রয়েছে বিহারে সেখানেও নামাজ পড়েন এবং সেখানকার ওই এলাকারই পানাসি বলে একটা জায়গা রয়েছে বিহারে, সেই এলাকারও মুসলিম সম্প্রদায়ের মানুষরা সেখানে কিন্তু নামাজ পড়েন। প্রতি বছরই কিন্তু সেই একইভাবে নামাজ পড়তো, কিন্তু আজকে কে আগে করবে বা কে পরে পড়বে নামাজ, এই নিয়ে দুপক্ষের মধ্যে বচসা সৃষ্টি হয় এবং বচসা সৃষ্টি হওয়ার পরেই মধ্যে একটা সংঘর্ষ ঘটে। তবে এই সংঘর্ষের ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনা হতাহতের এখনো পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি বলে জানা গেছে। বেশ, আমি আসবো তোমার কাছে। দেখুন সেই ছবি, এই মুহূর্তে যে ছবি দেখছেন কিষানগঞ্জে ইসলামপুর বিহার বাংলা লাগোয়া সীমানা এলাকাতেই এই ঘটনা। রতনপুরে কারা আগে নামাজ পড়বেন তা নিয়েই দুই গোষ্ঠীর মধ্যে লাগলো ধুন্ধুমার। দেখুন সেই ছবি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আনা গেছে, কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি। ফের আবাসে কাটমানি নেওয়ার অভিযোগ উঠছে। আবাসের টোপে বৃদ্ধার থেকে ৩৬,০০০ টাকা নেন তুফানগঞ্জের নেতা, এরকমই অভিযোগ উঠছে। আবাসে ফের কাটমানির অভিযোগ। এবার আবাসের টোপে বৃদ্ধার থেকে ৩৬,০০০ টাকা নেন তুফানগঞ্জের নেতা, এরকমই অভিযোগ। এখানে শালবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েত বিজেপির হাতে, প্রধান বিজেপির গ্রাম পঞ্চায়েতটা বিজেপি পরিচালিত। তাদের তোলাবাসকে এখানে বালি চাপা দেওয়ার জন্য, তাদের দুর্নীতিকে বালি চাপা দেওয়ার জন্য এখানে যেহেতু ঘর করে দিবে, রাস্তা করে দিবে, ওই কথা হয়ে টাকা নিয়েছে ৩৬,০০০ মিলন বর্মন পঞ্চায়েত করে। কোন দলে? তৃণমূলের খরচ দেয়, রাস্তা করিয়ে দেয়নি। কথা বলবো আমাদের প্রতিনিধি রাজকুমারের সঙ্গে। রাজকুমার, আবারও আবাসে কাটমানি নেওয়ার অভিযোগ উঠছে, ঠিক কি অভিযোগ করছেন এই বৃদ্ধা? ঠিক এটি হলো কোচবিহার জেলার তুফানগঞ্জ ২ ব্লকের শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের ঘটনা। এখানকার বাসিন্দা চিত্রা বর্মন, তিনি যেটা অভিযোগ করেছেন, স্থানীয় তৃণমূল নেতা, তৃণমূলের অঞ্চল সভাপতি মিলন বর্মন, তিনি তাকে আবাসের ঘর পাইয়ে দেবেন বলে এবং তার বাড়ির সামনে একটি রাস্তা করে দেবেন বলে তার কাছ থেকে ৩৬,০০০ টাকা নিয়েছিলেন, কিন্তু তিনি আবাসের ঘরও পাননি, তার বাড়ির সামনে রাস্তা হয়নি। এরপরই তিনি যখন সেই টাকা ফেরত চান তাকে নানাভাবে হুমকি দেওয়া হয়। গোটা ঘটনা নিয়ে চিত্রা বর্মন গতকাল তুফানগঞ্জের বক্সিরহাট থানায় অভিযোগ দায়ের করেছেন ওই তৃণমূল নেতার বিরুদ্ধে। যদিও অভিযুক্ত তৃণমূল নেতা জানিয়েছেন যে ওই মহিলা বিজেপি করে এবং ওই গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে রয়েছে, তাই বিজেপি নেতৃত্বের মদতে এবং উস্কানিতে ওই মহিলা তার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করছেন। মিমি, শুভঙ্কর, এই যে তুফানগঞ্জের এই নেতা, তিনি কি প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত? মানে এই যে আবাসের বাড়ি পাইয়ে দেওয়ার ক্ষমতা কি তার আছে? না দেখো, একেবারেই বলি, তিনি তুফানগঞ্জ ২ ব্লকের যে শালবাড়ি ২ গ্রাম পঞ্চায়েত, সেখানে সেই শালবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতে অঞ্চল তৃণমূল সভাপতি, কিন্তু যেহেতু তিনি অঞ্চলের দায়িত্বে আছেন, অঞ্চল নেতৃত্ব আছে, তাই অনেক সময় যে তালিকা তৈরি হয় সেই তালিকা তৈরিতে জোর করে তার প্রভাব খাটিয়ে তালিকা তৈরির কাজে হাত লাগান বা তালিকা তৈরিতে উদ্যোগী হন।
কিন্তু এদিন স্থানীয় যে ওই চিত্রা বর্মন তার যেটা অভিযোগ, তিনি তাকে বলেছিলেন যে যেহেতু তিনি তৃণমূল নেতা তিনি তাকে ঘর পাইয়ে দেবেন, এবং সে ওই সেটা দেখে সেই প্রলোভন দিয়ে দেখিয়ে প্রতিশ্রুতি দিয়েই সেই মহিলার কাছ থেকে 36,000 টাকা নিয়েছেন বলে মহিলা তুফানগঞ্জ থানায় বক্সিরহাট থানায় অভিযোগ দায়ের করেছে। এই অভিযোগ অস্বীকার করছেন অভিযুক্ত তৃণমূল নেতা। এখানে শালবাড়ি 2 নং গ্রাম পঞ্চায়েত বিজেপির হাতে, প্রধান বিজেপির গ্রাম পঞ্চায়েতটা বিজেপি পরিচালিত। তাদের তোলাবাসকে এখানে বালি চাপা দেওয়ার জন্য, তাদের দুর্নীতিকে বালি চাপা দেওয়ার জন্য এখানে যেহেতু তাদের এখন আর বিভিন্ন জায়গায় জনসংযোগ করার রাস্তাগুলো হারিয়ে ফেলেছে, তারা এভাবে তৃণমূল কংগ্রেসকে কালিমুক্ত করার চেষ্টা করছে। আমার বিরুদ্ধে আনা অভিযোগ টোটালি ভিত্তিহীন। আর এই তৃণমূল নেতাকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। প্রশাসন থেকে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ভদ্রলোক এখনো তার ঘরের কাজ শুরু করতে পারেনি, অত্যন্ত লজ্জাজনক এবং ধিক্কারজনক। পশ্চিমবঙ্গের রাজনীতিতে অবশ্যই এটা তৃণমূলের ক্ষেত্রে স্বাভাবিক। অঞ্চল সভাপতি হওয়ার জন্য থেকে শুরু করে তাদের পদ টিকিয়ে রাখার জন্য উপর নেতৃত্বকে ভালো রকম মোটা কাটমানি দিতে হয়। টাকা তুলতে বাধ্য হচ্ছে, কারো অভিযোগটা সামনে আসছে, কারো অভিযোগটা সামনে আসছে না।